ইন্ডিয়া বর্তমান ক্রিকেট বিশ্বে অন্যতম বড় একটি পরাশক্তি। বিগত কয়েকটি আইসিসি টুর্নামেন্টে বিশেষ করে বিগত টি-20 ওয়ার্ল্ড কাপ এবং সদ্য সমাপ্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওরা এককভাবে আধিপত্য বিস্তার করে জয়লাভ করতে সক্ষম হয়েছে। সদ্য সমাপ্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওরা একটি ম্যাচও হারেনি। ওরা সর্বমোট ৫টি ম্যাচ খেলেছে এবং ৫টিতেই জয়লাভ করেছে। এর আগে টি-20 বিশ্বকাপে ওরা একটি ম্যাচও হারেনি। এর আগে আইসিসি 50 ওভার্সের বিশ্বকাপে ওরা শুধুমাত্র একটি ম্যাচ হেরেছিল, সেটা আবার ওই ওয়ার্ল্ড কাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। তো ভারতের এই ক্রিকেটের উত্থান এর পেছনে অনেক কিছু কারণ রয়েছে, তবে আমার দৃষ্টিকোণ থেকে যে কারণগুলো সবথেকে বেশি কাজ করেছে সেগুলো আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমি বিলাল আহমেদ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে এই চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে থাকি। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ইন্ডিয়ার বিগত ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচের পারফরমেন্স দেখলে বোঝা যায় যে ওরা আসলে একটি ক্রিকেট পরাশক্তি। এক সময়কার অস্ট্রেলিয়া ওইরকম ছিল 2001 থেকে 2010 বা 2015 পর্যন্ত ওরা এককভাবে আধিপত্য বিস্তার করেছে। বর্তমানে অস্ট্রেলিয়া ক্রিকেটও খুবই স্ট্রং। আমি ভারতের সাথে যদি কম্পেয়ার করি তাহলে অস্ট্রেলিয়াও ভারতের পাশাপাশি। তবে ভারত এর 2001 থেকে শুরু করে 2010-11 পর্যন্ত কিন্তু এরকম এককভাবে আধিপত্য বিস্তার করা একটি টিম ছিল না। ভারতের এই ডেভেলপমেন্টের পেছনে ভারতের সবথেকে বড় যে জিনিসটি ওদের পক্ষে গিয়েছে সেটা হচ্ছে ওদের ডোমেস্টিক ক্রিকেটের ডেভেলপমেন্ট। বর্তমান ভারতের ডোমেস্টিক ক্রিকেটের দিকে যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যায় ওখানকার ক্রিকেট স্ট্রাকচার খুবই স্ট্রং এবং ওখানকার ক্রিকেট প্রশাসন এবং মাঠের ক্রিকেটে যারা দেখাশোনা করছেন ওদের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। ওইখানকার ক্রিকেট প্রশাসন আসলে নেতৃত্বে যারা আছেন তারা হয়তোবা পলিটিক্যাল আইডেন্টিটি দ্বারা মোটিভেটেড, তবে যারা মাঠের ক্রিকেট দেখাশোনা করতেছেন ওরা সবাই কিন্তু ক্রিকেটেরই লোক। বিসিসিআই এর যদি দেখেন একসময় বিসিসিআই পরিচালিত হতো পলিটিশিয়ান দ্বারা, কিন্তু বিগত কয়েক টার্ম যদি আপনি বিসিসিআই দিকে লক্ষ্য করেন, বিসিসিআই কিন্তু পরিচালিত হচ্ছে রিটায়ার্ড ক্রিকেটার দ্বারা। সৌরভ গাঙ্গুলি একজন ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার ছিলেন এবং ভারতের অনেক দিন ক্যাপ্টেন ছিলেন। উনি বিসিসিআইতে সার্ভিস দিয়েছেন এবং ওনার সার্ভিস দেওয়ার পর বর্তমানে যে বিসিসিআই সভাপতি রয়েছেন উনিও একজন একসময়কার ভারতীয় টেস্ট ক্রিকেটার। সো ভারত কিন্তু একটা জায়গায় খুবই স্ট্রং একটি সিদ্ধান্ত নিতে পেরেছে, সেটা হচ্ছে ভারতের ক্রিকেট প্রশাসন, বিশেষ করে বিসিসিআই হচ্ছে ভারতের ক্রিকেটে সবথেকে বড় ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটিভ সংস্থা। তো বিসিসিআই যারা নেতৃত্ব দিবেন ওরা ক্রিকেটের সাথে অবশ্যই সম্পৃক্ত হবেন, আর সেটা বর্তমান মোদী সরকারের আমল থেকে শুরু হয়েছে। এবং বিসিসিআই অধীনে যে সমস্ত ক্রিকেট কাউন্সিল রয়েছে ইন্ডিয়ান অভ্যন্তরীণ, ওইখানে আমি শুধুমাত্র বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন ছাড়া আর কোনো ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠিত কোনো ক্রিকেটার আমি দেখিনি। তবে ওই সমস্ত অ্যাসোসিয়েশনের আন্ডারে যে দলগুলো রয়েছে ওই দলগুলোতে যারা কোচিং স্টাফের সাথে যুক্ত আছেন অথবা বিশেষ করে হেড কোচ যারা রয়েছে তারা সবাই কিন্তু একসময়কার ভারতের ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলা ক্রিকেটার। এর মধ্যে অনেকে ভারতের ইন্টারন্যাশনাল টিমের নেতৃত্ব দিয়েছেন, যদিও বা সেরকম নাম করা কাউকে আমি পাইনি, তবে ওরা সবাই ক্রিকেটের সাথে সম্পৃক্ত। অন দ্য টপ লেভেল বিসিসিআই যারা সম্পৃক্ত রয়েছেন তারা তো অবশ্যই বিগত 2 টার্ম থেকে তারা অবশ্যই টপ ক্লাস ক্রিকেটার। এবং ভারতীয় ক্রিকেট টিমের সাথে যাদেরকে যুক্ত করা হয়েছে তারা সবাই সাবেক এবং প্রতিষ্ঠিত ক্রিকেটার। আপনি রবি শাস্ত্রী থেকে শুরু করে অনিল কুম্বলে, তারপর রাহুল দ্রাবিড়, বর্তমানে যারা আছেন বিবিএস লাক্সম্যান এবং গৌতম গম্ভীর, ওরা সবাই ভারতের প্রতিষ্ঠিত ক্রিকেটার এবং এক একজন লেজেন্ডস। ওদের হাতে দায়িত্ব ছেড়ে দেওয়া হয়েছে এবং ওদেরকে একটি নির্দিষ্ট সময়
দেয়া হয়েছে, যেটা ফার এনাফ, যাদের পয়েন্ট প্রুভ করার জন্য এনাফ সময় দেয়া হয়েছে। রাহুল দ্রাবিড়কে অনেক সময় দেয়া হয়েছে, উনি টিমকে নেতৃত্ব দিয়েছেন, আইসিসি 50 ওভার্স ওয়ার্ল্ড কাপের ফাইনাল পর্যন্ত গিয়েছে, ফাইনালে জয়লাভ করতে সক্ষম হয়নি। পরবর্তীতে উনি আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপে নেতৃত্ব দিয়েছেন টিমকে, ওইখানে টিম চ্যাম্পিয়ন হতে সক্ষম হয়েছে। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ পলিসি, সেটা হচ্ছে ক্যাপ্টেন্সি নিয়ে। উপমহাদেশের টিমগুলোতে ক্যাপ্টেন্সি নিয়ে অনেক সমস্যা হয়, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কাতে দেখা যায় যে এভরি আদার ইয়ার্স অথবা এভরি ইয়ার্স ক্যাপ্টেন্সি চেঞ্জ হচ্ছে। কিন্তু ভারতের ক্ষেত্রে একটি ব্যতিক্রম জিনিস দেখা যায়, সেখানে যে ক্যাপ্টেন হন উনি 3-4 বছর 5 বছর ওনাকে সুযোগ দেওয়া হয়, ওনার ইচ্ছামতো টিম গঠন করেন এবং সেই টিম নিয়ে ওরা সফল হন। মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু হয়েছে, এর আগে সৌরভ গাঙ্গুলি অনেকদিন ক্যাপ্টেন ছিলেন, এর আগে মোহাম্মদ আজহারউদ্দিন অনেকদিন ক্যাপ্টেন ছিলেন, এর আগে কপিল দেব, তারপর এর আগে সুনীল গাভাস্কার, এবং সাম্প্রতিক সময়ে মহেন্দ্র সিং ধোনি রিটায়ার্ড হওয়ার পর বিরাট কোহলি অনেকদিন ক্যাপ্টেন ছিলেন। একসময় বিরাট কোহলিকে সরিয়ে রোহিত শর্মাকে ক্যাপ্টেন বানানো হয় এবং রোহিত শর্মা অনেক দিন থেকে ভারতের ক্যাপ্টেন রয়েছেন, যদিও তিনি রিসেন্টলি টি-20 ফরম্যাট থেকে অবসর নিয়েছেন, কিন্তু টেস্ট ক্রিকেটে এবং ওডিআই ক্রিকেটে উনি এখনও ভারতকে নেতৃত্ব দিচ্ছেন এবং আগামী বিশ্বকাপ পর্যন্ত হয়তো বা উনি ভারতের সাথে থাকবেন। তো এই পলিসিটা খুবই ইফেক্টিভ মনে হয়েছে, যেটা আগে সচরাচর অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে দেখা যেত, যে একজন ক্যাপ্টেনকে অনেক লম্বা সময় ধরে রাখা হতো এবং সেই ক্যাপ্টেন নিজস্ব একটি প্ল্যান পরিকল্পনা নিয়ে, লং টার্ম একটি প্ল্যান নিয়ে টিম সাজাতেন এবং সেই টিমগুলো সফল হতো। আপনি রিসেন্টলি অস্ট্রেলিয়া যদি দেখেন তাহলে প্যাট কামিন্স ক্যাপ্টেন আছেন অনেক দিন থেকে, এর আগে স্টিভ স্মিথকে ক্যাপ্টেন বানানো হয়েছিল, হয়তো বা আরও অনেক সময় ক্যাপ্টেন থাকতে পারতেন, কিন্তু একটা স্ক্যান্ডালের কারণে উনি ক্যাপ্টেন্সি ছাড়তে বাধ্য হন। এর আগে মাইকেল ক্লার্ক ক্যাপ্টেন ছিলেন অস্ট্রেলিয়ার, এর আগে রিকি পন্টিং। সো ওনারা কিন্তু অনেক সময় পেয়েছিলেন। আপনি রিসেন্টলি যদি ইংল্যান্ডে যদি দেখেন তাহলে ইয়ন মর্গান অনেকদিন ক্যাপ্টেন ছিলেন, তারপর জস বাটলার অনেকদিন থেকে ক্যাপ্টেন আছেন। বর্তমানে ইংল্যান্ডের পারফরমেন্স সেরকম ভালো যাচ্ছে না, তবে ইংল্যান্ড কিন্তু গত বিশ্বকাপে আগে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ছিল এবং টি-20 বিশ্বকাপ জয়লাভ করতে সক্ষম হয়েছিল। আপনি যদি অপরদিকে পাকিস্তানের ক্যাপ্টেন্সি দেখেন তাহলে ওইখানে কোনো স্টেবল সিচুয়েশন নেই, ওরা ক্যাপ্টেন্সি চেঞ্জ করে এভরি ইয়ার্স। বাংলাদেশেও সেরকম কোনো স্টেবল ক্যাপ্টেনকে লং টার্ম রাখা হয়নি, একজন তামিম ইকবালকে রাখা হয়েছিল অনেকদিন, উনি খুবই ভালো সাফল্য দিয়েছেন, এবং মাশরাফি বিন মুর্তজাকেও রাখা হয়েছিল, উনি ভালো সাফল্য দিয়েছেন। তো কাজেই এই স্ট্র্যাটেজিটা কিন্তু প্রুভেন, একজন ক্যাপ্টেনকে যদি লং টার্ম একটি দলের সাথে রাখা হয় তাহলে এই দলের ফলাফল ভালো আকারে আসা সম্ভব। তো ভারতের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওরা অনেক বড় জনসংখ্যার একটি দেশ, ওদের হাতে ট্যালেন্টের অভাব নেই। উপমহাদেশে অন্যান্য দেশে ট্যালেন্ট রয়েছে, যেমন পাকিস্তানে অনেক ট্যালেন্ট রয়েছে, বাংলাদেশে এবং শ্রীলঙ্কাতেও অনেক ট্যালেন্ট রয়েছে, কিন্তু ভারতের ওই ট্যালেন্টগুলোকে ওরা সঠিকভাবে ব্যবহার করার একটি সিস্টেম দাঁড় করিয়েছে বিগত প্রায় 10-15 বছর থেকে। কাজেই ওরা সাফল্য পাচ্ছে এবং ওদের মজবুত একটি পাইপলাইন সৃষ্টি হয়েছে, একজন প্লেয়ার চলে গেলে আরেকজন প্লেয়ার ওই জায়গাটা ফিল আপ করে দিচ্ছে খুবই ইজিলি, এবং কোনো প্লেয়ার যদি অফ ফর্মে চলে যান তাহলে ওদের রিপ্লেসমেন্টে খুঁজতে কোনো সমস্যা হচ্ছে না। অন টপ অফ দ্যাট, ভারতের যে বর্তমান যে ক্রিকেটে ডিপ্লোমেসি বা বর্তমান যে প্রভাব সেটাকে বলা যায়, কারণ আইসিসির রেভিনিউর অনেক বড় একটা অংশ ভারত থেকে আসে, সেজন্য আইসিসিতে ভারতের কর্তৃত্ব অনেক দিন থেকে বহাল রয়েছে। বর্তমানে আইসিসি প্রেসিডেন্ট রয়েছেন ভারতের বিজেপির অন্যতম একজন নেতা অমিত শাহর পুত্র জয় শাহ, উনি বিসিসিআই এর সেক্রেটারি ছিলেন এক সময়। তো যেহেতু ভারতের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথের কারণে আইসিসিতে অনেক প্রভাব রয়েছে, যেহেতু ভারত বিভিন্ন টুর্নামেন্টে অনেক সুবিধা পেয়ে থাকে, বিশেষ করে গত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওরা সবগুলো ম্যাচ একটি গ্রাউন্ডে খেলতে সক্ষম হয়েছে এবং ওইখানে কমপ্লিটলি ওদের কন্ট্রোলে ছিল, কাজেই ওরা যেরকম চেয়েছে ওইরকমই পিচ তৈরি করা সম্ভব হয়েছে।
এর আগের টুর্নামেন্টটি ওয়েস্ট ইন্ডিজে হয়েছে। ওয়েস্ট ইন্ডিজে ওদের অনেক প্রভাব ছিল, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের উপরে অনেক প্রভাব রয়েছে ভারতের ক্রিকেট বোর্ডে, কাজেই ওইখানে ওদের ইচ্ছামতো উইকেট, অর্থাৎ আইসিসি এই বড় বড় টুর্নামেন্টে উইকেটগুলো নির্ধারণ করে থাকে, যেখানে ভারতীয় ক্রিকেট বোর্ডের আইসিসির উপরে কর্তৃত্ব রয়েছে, কাজেই ওদের ইচ্ছামতো উইকেটগুলো কিন্তু ওরা তৈরি করতে পারে। এটা বড় একটি ভূমিকা রেখেছে ওদের সাম্প্রতিক সাফল্যে। তারপর সবথেকে বড় যে জিনিসটা হচ্ছে আইপিএল। ভারতের ক্রিকেটে প্রতি বছর ইন্টারন্যাশনাল সকল তারকা ক্রিকেটারদেরকে নিয়ে একটি টুর্নামেন্ট হয় আইপিএল। সেটা রেভিনিউ জেনারেট করার দিক থেকে সবথেকে বড়, এবং ওইখানে যে সমস্ত ক্রিকেটাররা খেলে থাকেন ওরাও ওদের স্কিল এবং ওদের মেন্টালিটি এটা ওয়ার্ল্ড ক্লাস। তো ভারতীয় ক্রিকেটাররা কিন্তু ওদের সাথে উঠা বসা করার সুযোগ পাচ্ছে পুরো 2 মাস, এবং ওখান থেকে কিন্তু ওদের অনেক লার্নিং হচ্ছে, ওদের স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ওদের কনফিডেন্সটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। ফর এক্সাম্পল, বিগত টি-20 সিরিজে ভারতের একজন ক্রিকেটারের একটি সেঞ্চুরি করেছেন, ওনার নাম হচ্ছে অভিষেক শর্মা। তো অভিষেক শর্মা কিন্তু ট্রাভিস হেডের সাথে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ওপেনিং করতেন, এবং ওইখান থেকে উনি যে কনফিডেন্সটা পেয়েছেন সেটা উনি আন্তর্জাতিক লেভেলে ভারতে হয়ে সার্ভ করতে সক্ষম হচ্ছেন। তো এরকম আরও অনেক অনেক উদাহরণ দেওয়া যায়। কাজেই ভারত এই ক্ষেত্রে অনেকটা এগিয়ে গেছে, এবং আমি মনে করি ভবিষ্যতে 15-20 বছরে ভারত ইন্টারন্যাশনাল ক্রিকেটে কর্তৃত্ব করবে। ইন কেস ওদের যে বর্তমান যে সেট আপটা আছে এটা যদি মেসড আপ না হয়, পলিটিক্যাল নেতৃত্বে পরিবর্তনের সাথে সাথে অনেক সময় দেখা যায় যে অভ্যন্তরীণ অনেক প্রশাসনিক বিষয়াদি পরিবর্তন হয়। ভারতে বর্তমান যে সেট আপটা দাঁড়িয়েছে এটা যদি কন্টিনিউ থাকে তাহলে ভারতে আরও অনেক দিন ইন্টারন্যাশনাল ক্রিকেটে আধিপত্য করবে। আর যদি কোনো আমূল পরিবর্তন আসে সেটা পজিটিভলিও আসতে পারে এবং নেগেটিভলিও আসতে পারে, সেটা সময় বলে দেবে। তবে বর্তমান ক্রিকেটে অন্যতম 3টি শক্তিকে যদি ধরা হয় তাহলে ভারতকে অবশ্যই টপ 3-তে রাখতে হবে। উপমহাদেশের তো অবশ্যই অন্যতম প্রধান একটি টিম এবং শক্তিশালী টিম হচ্ছে ভারত, এবং তাদের এই হার্ড ওয়ার্কিং এবং গুড প্ল্যানিং ফাইনালি পেইড অফ অ্যান্ড ভেরি গুড টু সি। আজকে এ পর্যন্তই। ভবিষ্যতে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।